ওকে, আমরা লারাভেল ব্যাচ 8 এর 13তম ক্লাসের আলোচনায় আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অথেন্টিকেশন। যদিও লারাভেলের একটা অথ ক্লাস আছে, খুব সহজে ইনস্টল করে আমরা অথেন্টিকেশন ডেভেলপ করতে পারি। সেটা একটা দিক যে কিভাবে অথ ক্লাসের ইউজ করতে হয়। ঠিক আছে, কিভাবে একটা অথ ক্লাসের ইউজ করতে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি দেখব। বাট আমরা যে ই-কমার্সটা আমরা যে ব্লগ সাইটটা করতে যাচ্ছি, সেই ব্লগ সাইটটা ফ্রন্ট এন্ডে আমরা ওই ল্যারাভেলের অথকে ইমপ্লিমেন্ট করব। ল্যারাভেল যে অথটা দেয়, দ্য সিম্পল জাস্ট একটা কমান্ড, রাইট? একটা কমান্ড দিতে হয়। আর অথেন্টিকেশনের জন্য আমরা কি জানি? অথেন্টিকেশনের জন্য ডেটাবেস লাগে। হ্যাঁ, ডেটাবেসের টেবিল লাগে। তো ওই টেবিলগুলো, বিশেষ করে ইউজার এবং পাসওয়ার্ড এবং মাইগ্রেশন নামে যে টেবিলগুলো, এটা ল্যারাভেলের মধ্যে অটোমেটিক দেওয়া আছে। আমরা আজকে মাইগ্রেশন যে স্কিমা, সেই স্কিমা বানাতে শিখবো। যে স্কিমা টেবিল কিভাবে বানাই। আমরা মডেল কনসেপ্টে যাব না, মডেল কনসেপ্ট লারাভেল তুলে দিয়েছে। লারাভেল 5.3 পর থেকেই মডেল নামে যে ফোল্ডারটা ছিল, সেই ফোল্ডারটা তারা বাদ দিয়ে দিয়েছে, রাইট? এবং তারা কোয়েরি বিল্ডার নামে একটা ক্লাস ইন্ট্রোডিউস করেছে, যে ওই ক্লাসের মাধ্যমে কোয়েরি রিলেটেড যাবতীয় কাজ সব কন্ট্রোলারের মধ্যে করতে বলা হচ্ছে। ইলুমিনেট সিস্টেমে আগের দিনে মডেল ক্রিয়েট করা হতো এবং কিছু স্ক্যাফোল্ডিং, যেটা আমরা কেকের বেলায় করেছি। স্ক্যাফোল্ডিং যে কনসেপ্টটা, যে বিল্ট ইন ফাংশনালিটি, কাইন্ড অফ বিল্ট ইন ফাংশনালিটি লাইক সেভ, আপডেট, ডিলিট তৈরি করা আছে, তাকে আমরা কল করে ডাটা পাস করে দিলে সে কাজ করে ফেলবে, রাইট? সে সিস্টেম থেকে বের হয়ে কোয়েরি বিল্ডার কনসেপ্টে কোয়েরিটা লিখে ওই স্ক্যাফোল্ডিং ফাংশনের মাধ্যমে আমরা সরাসরি ইন্ট্রোডিউস করতে পারছি কন্ট্রোলার থেকে ডেটাবেসের কানেকশন। তো অ্যাকচুয়ালি ব্যাকলগ বা আমি যদি বলি লিগেসি, সেটা আছে। আপনি চাইলে এলিমেন্ট ক্লাস ইউজ করতে পারেন, হ্যাঁ, মডেল ক্রিয়েট করতে পারেন এবং কাজ করলে সেটা কাজও করবে, ফাইন। বাট তারা কোনটা আমাকে সাজেস্ট করছে, তার স্ট্রাকচার আমাকে কি বলে? যখন আগে মডেল ছিল অ্যাকচুয়ালি এমভিসি যে ডিজাইন প্যাটার্নটা, সেই ডিজাইন প্যাটার্নটা আমাকে ফলো করতেই হতো। এখন সে তার নিজস্ব স্ট্রাকচার থেকে এম কে বাদ দিয়ে দিয়েছে। দ্যাট মিন্স যে অন্য কোনো কিছু প্ল্যান করছে, অন্য কোনো কিছু প্ল্যান করছে, যে ইন্টিগ্রেশনটা আমাদের শুধু দিয়েছে, ডিটেলটা আমাদের এখনো বলে নাই। তো আমি যদি ওই মডেলে আগাই, একটু খেয়াল করবেন প্রবলেমটা হবে ওই জায়গায়। আমি একটু আমাদের প্রজেক্টটা বের করি। ল্যারাভেলের যে প্রজেক্ট, ল্যারাভেলের প্রজেক্টের ভেতরে তিনটা যে মেজর জায়গা, এর মধ্যে এম, ভি এবং সি, এমটাই কিন্তু উৎস, রাইট? এম কোথায় থাকতো? এম বেসিক্যালি থাকতো অ্যাপ্লিকেশনের এইচটিটিপি আন্ডারে। এখানে মডেল নামে একটা ফোল্ডার থাকতো, সেই মডেলের ভেতরে মডেল ক্লাসগুলো ডেভেলপ করা হতো। ভি, এই যে সিটা বেসিক্যালি কন্ট্রোলার, এটা একটা ক্লাস, এটাও কিন্তু আছে কি এইচটিটিপির মধ্যে, রাইট? কন্ট্রোলার ফোল্ডারটা আছে, দ্যাট মিন্স এখানে কন্ট্রোলার আপনাকে রাখতে হবে। এছাড়া রিসোর্সের মধ্যে ভিউজ ফোল্ডার রেখে দেওয়া হয়েছে, এটা বেসিক্যালি ভি, এমভিসি। তো আমি এমভিসি ডিজাইন প্যাটার্নের কিছু স্ট্রাকচার আপনাদের দেখাই। আপনি যদি জাস্ট এমভিসি লিখে ইমেজ সার্চ দেন গুগলে, প্রচুর ইমেজ চলে আসবে এমভিসি ডিজাইন প্যাটার্নের। বাট এটাকে আমি পুরোপুরি এমভিসি বলতে পারছি না, রাইট? আমি যদি পুরোপুরি এমভিসি বলতে চাই, আমার এম থাকতে হবে, ঠিক আছে? তো কেন আমি ল্যারাভেলকে কমপ্লিট এমভিসি বলতে পারছি না, তার একটা উত্তর, সদুত্তর আপনারা আগামী দিন লিখে নিয়ে আসবেন। এবং একটু রিসার্চ করবেন যে কেন তারা এম কে বাদ দিয়ে দিল, মডেল ফোল্ডারটা উৎস করে দিয়েছে। আপনাদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো, সবাই কিন্তু, হ্যাঁ, একজন আলোচনা করবে, আমরা সবাই কিন্তু সেখান থেকে শিখবো। তো বেসিক্যালি যে কনসেপ্টটা,
জব ডাউন মডেল যে কনসেপ্টটা আছে, অ্যাপস ডাউন মডেল, বেসিক্যালি আমি বিশেষ করে অনেক অনেক ভাবেই কিন্তু ইন্ট্রোডিউস করা যায় এমভিসি কে। একটু খেয়াল করেন যে উপরে ভি, সি, এম, রাইট, এই যে কন্ট্রোলার, ভিউ, মডেল, ডেটাবেস, এই কনসেপ্টটা নাইস। সো এটাকে যদি আরেকটু বড় করে দেখা যায়, এটা রিয়েলি ভেরি ফাইন টেকনিক্স বলতে পারেন। যে আমরা এটাকে ভাইস ভার্সা বলছি, খেয়াল করেছেন? দেখা যাচ্ছে তো না পেছন দিক থেকে? আমরা তো ইউজার, রাইট? ইউজার যখন সার্ভারের মাধ্যমে আসবে, কন্ট্রোলার থাকবে কোথায়? বা পিএসপি সকল কোড কোথায় থাকবে? সার্ভারে। এখানে আইএস সার্ভারের ইনফরমেশন দেখানো হচ্ছে, যা সি শার্প বা পিএসপি সবই রান করতে পারে। ওটা ডিফারেন্ট কাইন্ড অফ একটা সার্ভার, যেটা উইন্ডোজ, রাইট? এটাকে আইএস সার্ভার বলা হয়, এটাকে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। হ্যালো, দেখেন যা আমি বলছিলাম আইএস সার্ভার সম্পর্কে, এটা বেসিক্যালি উইন্ডোজ রিলেটেড সার্ভার। আর সার্ভারের ভেতরেই তো পিএসপি সকল কোড থাকে, তাই না? তো যখন আমরা ইউজার এন্ড থেকে কথা চিন্তা করব, যে ইউজার দেখছে অ্যাপ্লিকেশন কাজ হচ্ছে কিভাবে, সেই পার্সপেক্টিভ সেটা ভিন্ন। আবার আমি যখন কাজের ধরন নিয়ে কথা বলবো, যে পিএসপি সার্ভার এন্ডে কাজ করছে, কোনো ইনস্ট্রাকশন, কোনো আউটপুট, বেসিক্যালি সার্ভারের ফার্স্টেই ফ্রেমওয়ার্ক যদি এমভিসি হয়, এম ফর মডেল, ভি ফর ভিউ, সি ফর কন্ট্রোলার, যদি ফ্রেমওয়ার্ক যদি এমভিসি হয়, সেই ক্ষেত্রে সি কন্ট্রোলারের মাধ্যমে ইউজার ফ্রেমওয়ার্কে ঢুকবে, রাইট? এটা কিন্তু কিভাবে কাজ করছে তার ধরনের ছবি দেওয়া আছে, কিভাবে আউটপুট আসবে সেটা কিন্তু ভিন্ন দিক। আউটপুট ভিউ দেখায়, আমাদের সামনে কি থাকে? ভিউ। বাট প্রথমে যখন আমরা ফ্রেমওয়ার্কে ঢুকি, মানে আমি যখনই হিট করছি প্রজেক্টের উপরে, তখন ইন্ডেক্স হয়ে সরাসরি চলে যাচ্ছে কোথায়? আমি কতদিন কিন্তু বলেছিলাম যে প্রথমে রান করে ইন্ডেক্স, রাইট? ইন্ডেক্স আমাকে নিয়ে যায় কোথায়? কনফিগে। কনফিগ থেকে সব রান করে, রান করার পর আমাকে নিয়ে যায় কোথায়? রাউটসে। এই রাউটস আমাকে পুশ করে ফ্রেমওয়ার্কে। এর আগ পর্যন্ত কিন্তু ফ্রেমওয়ার্ক কি হচ্ছে? স্টার্ট হচ্ছে। ফ্রেমওয়ার্ক রেডি করছে নিজেকে। আমি কি বোঝাতে পেরেছি? ফ্রেমওয়ার্ক নিজেকে রেডি করছে। তো রেডি করার কাজ কি? ইন্ডেক্স রান করবে, কনফিগ রান করবে, রাউটস হয়ে যখন কন্ট্রোলারে ঢুকলো তখন সে পাতে ঢুকলো, তার আগ পর্যন্ত সে নিজেকে রেডি করলো। ক্লিয়ার? ওকে, তো সে যখন নিজেকে রেডি করছে, করার পরে সে ফ্রেমওয়ার্কে ঢুকছে, ফ্রেমওয়ার্কে ঢোকার পদ্ধতিটা কি? সে কন্ট্রোলারে ঢুকবে। কন্ট্রোলার কি করবে? Then view use the model abstain from controllers. View কিন্তু সরাসরি চাইলে মডেলকে অ্যাক্সেস করতে পারে। ভিউ চাইলে সরাসরি মডেলকে অ্যাক্সেস করতে পারে। এমন কোন জায়গাতে? এই ইমেজটাতে যে লাইক ইচ অ্যান্ড এভরি পেজ, মনে করেন আমার মাস্টার পেজ, মাস্টার পেজের টপ মেনু আছে, ক্যাটাগরি মেনু যেটা, আমি যত পেজই অ্যাক্সেস করি না কেন, আমি হোম পেজে আছি, আমার ক্যাটাগরি আছে। আমি ব্লগের শর্ট ডেসক্রিপশনে আছি, ক্যাটাগরি আছে। লং ডেসক্রিপশনে আছি, ক্যাটাগরি আছে। ক্যাটাগরি পেজে আছি, ক্যাটাগরি আছে। ইচ এন্ড এভরি অ্যাকশনে আমার ওই ক্যাটাগরিটা রয়েছে। সো ইন দ্যাট কেস আমরা কিন্তু সেটা মডেলের থ্রুতে, কন্ট্রোলারের থ্রুতে আসবো না। প্রতিবার তুমি মডেল থেকে বা ডাটা নাও, ম্যানেজ করো, ভিউতে পাঠাও, এটা না করে সরাসরি ভিউ কি করবে? ভিউ এর কাছে সরাসরি ভিউ মডেল কাছ থেকে ডাটাটা আন দেবে। যদি মডেল না থাকে, কুইরি বিল্ডার, ল্যারাভেলে যেটা হবে, কুইরি বিল্ডারের মাধ্যমে কুইরি চালিয়ে ওখানে ডাটা রিড করে নেবে, রাইট? যেহেতু মডেলটা উজ্জ্ব আছে এখন। তো যদি মডেল থাকে আপনারা সরাসরি হ্যাঁ করতে পারবেন। তো বেসিক্যালি যখন আপনারা শিখবেন এমভিসি ডিজাইন প্যাটার্ন, মডেল না থাকলেও মডেল রিলেটেড থিওরিটিক্যাল প্র্যাকটিস যেন থাকে। কারণ আপনারা যখন ফ্রেমওয়ার্ক শিখবেন ওখানে লিখে দেয় যে রিকোয়ারমেন্টে এমভিসি ম্যান্ডেটরি। লিখার মূল কারণ কি? যে কোনো ফ্রেমওয়ার্কে আপনি কাজ করতে পারবেন যদি এমভিসি সম্পর্কে আপনার ধারণা থাকে। সিনট্যাক্স তো একটু এদিক সেদিক, রুলস তো অলমোস্ট কি
সব বাছাই করা। সেটা বুঝতে পেরেছি? সো আমরা যদি মাইস্কুয়েলে ডাটাবেজে কাজ করে থাকি, কোন একটা যদি ওয়ার করে লিখেছি আমার প্রজেক্ট, সেক্ষেত্রে এগুলো কোনো প্রবলেম করবে কিনা? কোয়েরি বিল্ড, হ্যাঁ, এলিকুয়েন্ট বা কোয়েরি বিল্ডার কেউই সমস্যা করবে না, কারণ দুজনেই কি ইয়ে ইউজ করেছে, হ্যাঁ না পিএসপি ডেটা অবজেক্ট, যেটা পিডিও, রাইট? দুজনেই পিডিও ইউজ করেছে। সো যদি সেখানে নর্মাল পিএসপি মানে মাইস্কুয়েল সিনট্যাক্স না লেখা হয়, মাইস্কুয়েলের কোয়েরি সিনট্যাক্স যেটাকে আমরা বলা হয় এসকিউএল, যদি আমরা না লিখি, তাহলে এলিকুয়েন্ট ইউজ করেন আর কোয়েরি বিল্ডার, আপনার প্রজেক্ট মাইস্কুয়েল এর সাথেও আপনি কাজ করাতে পারবেন, প্রয়োজনে যদি ওটা ওরাকলে নিতে হয় সেটাও আপনি পারবেন, শুধু ডেটাবেজের কানেকশনটা দিয়ে দিতে। ঠিক আছে? বাট এলিকুয়েন্ট প্র্যাকটিস থেকে সরে আসাই ভালো। এলিকুয়েন্টকে বাদ দিয়ে সে কিন্তু কোয়েরি বিল্ডারকে ফোকাস করছে, রাইট? 5.4 থেকে কোয়েরি বিল্ডার কিন্তু ফোকাসে নিয়ে আসছে, মানে বড় করে লাইব্রেরিটা ডেভেলপ করছে। আচ্ছা, তো কন্ট্রোলার বেসিক্যালি কি করে? কন্ট্রোলার ডিসিশন মেকার। এটা একটা ক্লাস, ক্লাসের মধ্যে থাকে কি ফাংশন, সে ডিসিশন নেয়। মনে করেন আমার একটা ভিউ লোড হবে, ভিউ এ বেশ কিছু ডাটা যাবে, ভিউ এর 5টা সেগমেন্ট আছে, মনে করেন এই মেনুগুলো নিয়ে আসবে ফর এক্সাম্পল, অথবা মেনুগুলো না নিয়ে সে এই লেফট সাইডে কন্টেন্ট ডাটাগুলো নিয়ে আসবে, ব্লগ নিয়ে আসবে ডেটাবেস থেকে, ক্যাটাগরি নিয়ে আসবে সেটাও ডেটাবেস থেকে। মনে করেন আমি এখানে পপুলার ব্লগ দিচ্ছি, সেটাও নিয়ে আসবে ডেটাবেস থেকে, রিসেন্ট ব্লগ দিচ্ছি সেটাও নিয়ে আসবে ডেটাবেস থেকে। 4 ধরনের ডাটা আমাকে নিয়ে আসতে হবে, তাই কিনা? হ্যাঁ, ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন ডাটা ডিসপ্লে হতে পারে। তো আমার ভিউ এটা এক্সপেক্ট করে, এখন ভিউ যদি বলে যে না আমার ডেটাবেসের কোনো ডাটা লাগবে না, এমন একটা পেজ আছে আমার ওয়েবসাইটে বা আমার হোম পেজটায় যে আমার ডেটাবেস থেকে কোনো ডাটা আনার দরকার নেই, সেক্ষেত্রে কন্ট্রোলার সরাসরি চলে যাবে কোথায়? ভিউতে, একটা ভিউকে লোড করে দেবে, রাইট? ওকে। আর যদি সে ডাটা চায়, মনে করেন আমার 4টা ডাটা লাগবে, সে কন্ট্রোলার কি করবে? 4টা কোয়েরি লিখে মডেলে যাবে বা মডেলের কাছে এই 4টা ডাটা চাইবে। নর্মাল কনসেপ্ট অনুযায়ী যখন আমরা সিআই কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে কাজ করি, 4টা ডিফারেন্ট লাইনের মাধ্যমে 4টা সেম অবজেক্ট দিয়ে 4টা ফাংশনকে কল করা হয় মডেলের। যদি আমরা এই পার্সপেক্টিভে লিখতাম যে আমি মডেলের 4টা ইন্ডিভিজুয়াল ফাংশনকে কল করছি, কাউকে বলছি তুমি ক্যাটাগরি দাও, কাউকে বলছি তুমি ব্লগ দাও, কাউকে বলছি তুমি পপুলার ব্লগ দাও, কাউকে বলছি আমি রিসেন্ট ব্লগ দাও। সে আমাকে এই 4টা ডাটা দিল, দেন ওই ডাটাটা আমরা পাঠিয়ে দিই কার কাছে? ভিউয়ের কাছে। বাট এখানে ল্যারাভেলে এসে মডেল কি করছে একটু খেয়াল করেন, মডেল কিন্তু কোয়েরি রিলেটেড কাজগুলো করছে, ওটাও ক্লাস, ওখানেও ফাংশন, সে কার কাছাকাছি থাকে? ডেটাবেস। সে থাকছে একেবারেই ডেটাবেসের কাছাকাছি, যে ডেটাবেস থেকে ডেটাবেস কোয়েরির মাধ্যমে ডাটাগুলো নিয়ে কাকে থ্রো করবে? কন্ট্রোলার। কন্ট্রোলার এখন এরকম হতে পারে না আমি 4টা ডিফারেন্ট কোয়েরি চালিয়েছি, তার মধ্যে থেকে ডাটাগুলো ম্যানেজ করে 2টা অ্যারে আমি বানাবো, সো ওই বানানোর কাজ, লজিক্যাল ইমপ্লিমেন্টেশনের কাজটা কে করবে? কন্ট্রোলার। এই টেবিলের ডাটা, ওই টেবিলের ডাটা, কোয়েরিতে আমার ভজঘট লেগে যাচ্ছে, কোয়েরি অনেক জটিল হয়ে যাচ্ছে, আমি 2টা ছোট কোয়েরি চালিয়ে পিএসপির মাধ্যমে ডাটাগুলোকে কম্বাইন করে নিলাম। এই কাজগুলো, এই লজিকগুলো ইমপ্লিমেন্ট হবে কোথায়? সব কন্ট্রোলারে, রাইট? সো কন্ট্রোলারটা কি? লজিক্যাল গেটওয়ে অফ ফ্রেমওয়ার্ক। গেটওয়ে কেন বলা হচ্ছে? আপনি ঢুকবেনই কন্ট্রোলার দিয়ে, নো ওয়েজ। আপনি ফ্রেমওয়ার্কে ঢুকতে গেলে আপনাকে কন্ট্রোলার হয়েই ঢুকতে হবে, ঠিক আছে? ভিউ ইন্টারফেস, আপনার যে আউটপুট সেটা জেনারেট হবে ভিউ ফাইলের মাধ্যমে, ডিজাইন থেকে শুরু করে ডেটা ইমপ্লিমেন্টেশন বা ডেটা প্রেজেন্টেশন সব আসবে কার মাধ্যমে? থ্রু ভিউ। আর মডেল ডাটা যোগান দেয় ডেটাবেস থেকে, কন্ট্রোলারের ইনস্ট্রাকশন সে ফলো করে। আর যদি কন্ট্রোলার মডেল নাই থাকে, সেই কাজ লজিক্যাল ইমপ্লিমেন্টেশন, তারপরে হচ্ছে গেটওয়ে এবং ডাটা ম্যানেজ সব করবে কে?
কন্ট্রোলার, আর রিপ্রেজেন্ট করবে কে? ভিউ। ক্লিয়ার? তো এই ধরনের কনসেপ্টও আপনারা দেখতে পাবেন, একটু খেয়াল করেন। এই এমভিসি ডিজাইন প্যাটার্নটা বেসিক্যালি ফলো করে থাকে কেক পিএসপি এবং সিআই কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কেও এটার ইউজ আছে। ইউজ ASP.NET একদম স্পেসিফিক ভাবে এটা ফলো করে। ভিউ থেকে সরাসরি মডেল অ্যাক্সেস করার কোনো সুযোগ নেই এখানে। সো কন্ট্রোলার মডেলে যাবে, মডেল কন্ট্রোলার ভাইস ভার্সা কনসেপ্টে রাখা হয়েছে, এটা ASP.NET এর কনসেপ্ট। বাট পিএসপি তে মডেল কখনো কন্ট্রোলার অ্যাক্সেস করে না, কেক বা সিআই না। এখানে ASP.NET এর C# কনসেপ্টে এমভিসি স্ট্রাকচারে সেটা করার কোনো সুযোগ নেই। এই যে পার্টিকুলার কনসেপ্ট, এই পার্টিকুলার কনসেপ্টটা আপনি এই যে সিম্পল ফটো গ্যালারি ইন এসপি টেকনিক, এখানেও এসপি টেকনিকের কনসেপ্টের কথা বলা হচ্ছে, বাট এটা কেক পিএসপি যে ফ্রেমওয়ার্কটা আছে সেই কেক পিএসপি ফ্রেমওয়ার্কটা এই মডেলটা ফলো করে, বা পিএসপি সিআই কোঅর্ডিনেটর যেটাকে আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক বলি, তারাও এই মডেলটা ফলো করে। ঠিক আছে? তো অল ইন অল আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বললাম, যে এই মডেলের এই অংশটা যদি না থাকে, সরাসরি আমি কন্ট্রোলার থেকে ডেটাবেস, ভিউ থেকে ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারি 5.4 এ এসে লারাভেলে, যেহেতু মডেলটা উচ্চ করা আছে। সো এলিকোয়েন্ট ইউজ করতে গেলে আপনাকে মডেলের ইউজ করতে হয়, আর আমি যদি নাই করি, রাইট, তখন আমি কুইরি বিল্ডারটা সরাসরি ইউজ করব। এখন আমরা যেটা করার চেষ্টা করব, যে বেসিক্যালি আমরা অ্যাডমিন প্যানেল বানানোর প্ল্যান করছি, আমরা অথেন্টিকেশন দেওয়ার চেষ্টা করছি ম্যানুয়ালি, যাতে ডেটাবেসের কিছু ছোট ছোট অ্যাকশন আমরা শিখতে পারি। এই যে কুইরি দিয়ে চেক করা, কন্ডিশন চেক করে সামনের দিকে আগানো, এই বিষয়গুলো। তো এর জন্য আমরা যা করব আর কি, আজকে 8 তারিখ না 9 তারিখ? 9 তারিখ হয়ে গেছে। 10 তারিখ পার হলেই বলবে ঈদ চলে আসছে, সব বাড়ি চলে যাবে। আমরা স্কিমা তৈরি করতে শিখবো, হ্যাঁ, কমান্ড লাইনের মাধ্যমে। ডেটাবেস স্কিমা, মাইগ্রেশন নিয়ে আলোচনা হবে এখন ছোট ছোট করে। দেন আগামী ক্লাসে সিডিং নিয়েও কিছুটা কথাবার্তা আমি বলবো। স্কিমা টেবিল বা স্কিমা ফাইল কিভাবে জেনারেট করতে হয়, বেসিক্যালি ডেটাবেসের কানেকশন কোথা থেকে হয় সেটাও কিন্তু আমরা এখনো জানি না। হ্যাঁ, লারাভেল ইনস্টলেশন, ব্লেড মাস্টারিং পর্যন্তই আমরা দেখেছি। আমাদের টার্গেটটা কি, ডেটাবেসের সাথে কানেক্ট করে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আমার ড্যাশবোর্ডে পৌঁছানো। আমরা যদিও গতদিন ড্যাশবোর্ডে পৌঁছানোর জন্য জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করে রেখেছি। জাস্ট একটা ফাংশন পর্যন্ত যেতে পারি কিনা, কারণ গতদিন কালেকটিভটার ইনস্টলেশনের পরে আমরা ক্লাস শেষ করে দিয়েছি। এখন বেসিক্যালি যেটা আমরা করি, laravel.com এ যাই ফার্স্ট, তার আগে আমরা আমাদের ডেটাবেসে ঢুকি।
এখানে আমাদের কোনো ডেটাবেস আছে কি প্রজেক্টের জন্য? আচ্ছা, আমাদের প্রজেক্টের নাম কি ছিল? যে ব্লগ লারাভেল ব্যাচ 8। সো আমি ফার্স্টে একটা ডেটাবেস ক্রিয়েট করি আমাদের প্রজেক্টের জন্য। ডেটাবেসে ডিবি আন্ডারস্কোর প্রিফিক্সটা সেট করা স্ট্যান্ডার্ড, ম্যান্ডেটরি না, স্ট্যান্ডার্ড বলছি। ডিবি ব্লগ lv batch 08। কলিশনটা কি? etf8 general ci আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে। এখন আমাদের টার্গেটটা কি? এই ডেটাবেসকে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করা। দুইভাবে প্রজেক্টের সাথে কানেক্ট করা যায়। একটা হচ্ছে env ফাইল কনসেপ্টে। এই যে দেখেন .env কোনো ফাইলের নাম না থাকাতে এটা নেটবিনসে শো করছে না। খেয়াল করেছেন? .env ফাইলটা শো করছে না, যদিও stxs শো করছে। এই env ফাইলটা মাধ্যমেই প্রাথমিকভাবে আমরা ডেটাবেসের কানেকশন দিতে পারি, যদি আমরা সরাসরি কোনো ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে চাই। এবং এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে MySQL এর কানেকশন। আমি যদি এই env ছাড়া অন্য কোনো ভাবে ডেটাবেসের কানেকশন দিতে চাই সেটাও পারি, কারণ env তে আমি একটা ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে পারি। যদি লারাভেল প্রজেক্ট দিয়ে মনে করি আমি একাধিক ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করব, সেটাও পসিবল। এবং সেক্ষেত্রে env ছাড়া ভিন্ন লোকেশন থেকে ডেটাবেসের কানেকশন দিতে হয়, এই অংশটা রিমুভ করতে হয়। হ্যাঁ, এটা যদি রিমুভ না করি অলওয়েজ এটাই কানেক্ট করবে, আর এটা রিমুভ করলে সেকেন্ড স্টেপে যাবে। ফার্স্ট স্টেপের কানেকশন আমি যদি সিম্পল অ্যাপ্লিকেশন বা মিড লেভেল অ্যাপ্লিকেশন যেখানে একটা ডেটাবেস সার্ভার আছে লাইক MySQL, একাধিক ডেটাবেস সার্ভার বলতে আমি বোঝাচ্ছি ভিন্ন ডেটাবেস সার্ভার লাইক ওরাকল, পোস্টগ্রি, হ্যাঁ, MSQL, অথবা একই ডেটাবেস সার্ভারের সাথে সার্ভারের মধ্যে একাধিক ডেটাবেস, যে লাইক আমার MySQL এর ভিতরে 2-3টা ডেটাবেস নিয়ে আমি কাজ করব, তখন এই env এর মাধ্যমে কাজ করা সম্ভব না। env শুধু একটা সার্ভার একটা ডেটাবেসের সাথেই কাজ করতে পারে। এখানে কি আছে? MySQL এখানে বলতে হয় ডেটাবেসের নাম, ইউজার নেম আর পাসওয়ার্ড, সিম্পল। যদি দিয়ে দেন তাহলে আমার প্রজেক্টের আর অন্য কোথাও ডেটাবেসের কানেকশন নিয়ে কোনো টেনশন নেই। শুধু ডেটাবেস লাইব্রেরিটা আমি ইউজ করব এবং ডেটাবেস কোয়েরি আমি রান করাবো। ভেরি সিম্পল, রাইট? বাট এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কোথায় গিয়ে আমাদের কাজ করতে হবে? এই যে এপি, এই যে ডেটাবেসের ভেতরে মাইগ্রেশনের যে জায়গাটা, এখানে সিডিং চলে আসে, মানে অ্যাকচুয়ালি মাইগ্রেশন ফাইলগুলো আমরা কনফিগে যাব, এবং কনফিগের ভেতরে database.php নামে একটা ফাইল আছে। দেখেন ডিফল্ট কার সঙ্গে কানেকশন বলা আছে? MySQL এর সাথে। এটা আমি পরিবর্তন করতে পারি, রাইট, চাইলে। এখন এই কানেকশনটা কি করে হবে? এই যে SQLite ড্রাইভারের কথা বলা হচ্ছে, আবার নিচে MySQL কানেকশন স্ট্রিং এর কথা বলা হচ্ছে। ড্রাইভার MySQL, হোস্ট নেম বলা আছে, পোর্ট বলা আছে, ডেটাবেস এখানে দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড এখানে দিতে হবে, রাইট? সো ওই যে উপরে MySQL এর কনসেপ্টটা দেওয়া আছে। এই যে PGSQL, আমি যদি চাই PostgreSQL এর সাথে কানেক্ট করতে ডিফারেন্ট ডেটাবেস সার্ভার, সেটাও কিন্তু আমি এখান থেকে এই কানেকশন স্ট্রিং ইউজ করে করতে পারি। SQL সার্ভার, সেটাও কিন্তু এখানে বলা আছে, খেয়াল করেছেন? তার মানে আমি ভিন্ন ভিন্ন ডেটাবেস সার্ভারের সাথে চাইলে কাজ করতে পারি। রেডিসের সঙ্গেও আমি চাইলে কাজ করতে পারি ডেটাবেস সার্ভার। সো আমরা env তেই যাই, রাইট?
ইএনভি ব্লকটাতে আর ই কমার্সটাতে তখন আমরা এই ডেটাবেসকে মাইস্কুয়েল এর একাধিক ডেটাবেস যদি হয় তাহলে এই জায়গাটাতে আপনাকে কাজ করতে হবে যে মাইস্কুয়েল যে ড্রাইভারটা আছে মাইস্কুয়েল কনসেপ্টে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে আপনাকে যে আপনি ডিফল্ট কোথায় যেতে চাচ্ছেন দেন কোথায় যেতে চাচ্ছেন আবার আরেকটা ধরনের অ্যারে আপনাকে বিল্ড করে দিতে হবে সার্ভার গুলো হ্যাঁ আরেকটা অ্যারে মেইনটেইন করতে হবে দেন ডেটাবেস ভিন্ন হবে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার সেম থাকবে সো এখান থেকে আমরা কানেকশনটা দিব ডেটাবেসের নামটা কি বলেন db underscore log underscore lv underscore that 08 or 8 08 ইউজার নেমটা কি আপাতত রাইট ফর লোকাল মেশিন পাসওয়ার্ড সো ফাইলটা আমি সেভ করেছি এখন বেসিক্যালি আমি যখন এটাকে লোড দিব আমার এই প্রজেক্টটা তখন ডেটাবেসের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে যদি ডেটাবেস না পায় তখন কিন্তু এরর শো করবে যে এই নামে কোনো ডেটাবেস আমি পাচ্ছি না লেটস চেক ওই নামে তো আমার কোনো ডেটাবেস নেই ডেটাবেসের কোনো অ্যাকশন করি নাই কিন্তু দ্যাটস ওয়াই কোনো এরর এখন আমি পাবো না যে লাইক আমি যদি কোনো ডেটাবেসের অ্যাকশন করি যে এই পেজটা আসার সময় ডেটাবেস থেকে কিছু তুলে নিয়ে আসবে তখন সে ডেটাবেসের খোঁজ করবে তার আগ পর্যন্ত সে ডেটাবেসের খোঁজ করবে না রাইট সো তখন দেখা যাবে যে আমার এরর আসছে আমি ওভাবেই রাখি কারণ কিছুক্ষণের মধ্যে আমি একটা মাইগ্রেশন চালানোর চেষ্টা করব রাইট তো মাইগ্রেশন বেসিক্যালি কি বা মাইগ্রেশন ফাইল স্কিমা কিভাবে তৈরি করতে হয় কমান্ড কিভাবে রান করতে হয় সবই আপনারা শিখতে পারবেন laravel.com documentation দেখেন এখানে লেফট বারে ডেটাবেস সেগমেন্টে যদি যায় যে eloquent ORM এখানে আছে ডেটাবেস সেগমেন্টে যদি যান এখানে কোয়েরি বিল্ডার মাইগ্রেশন গেটিং স্টার্টেড সিডিং রেডিস অনেক কিছুই কিন্তু রয়েছে তো আমি যাব মাইগ্রেশনে কোয়েরি বিল্ডারটাতে একটু পরে কিভাবে টেবিল রানিং মাইগ্রেশন রোল ব্যাকিং জেনারেটিং মাইগ্রেশন অনেক কিছুই এখানে রয়েছে যে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল হ্যাঁ এই যে টেবিল বানানোর যে টেকনিক এটা স্কিমা ফাইল খুব সহজেই বানানো যায় দেখেন আমরা ইউজার টেবিল নামে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি সো একটা স্কিমা কিরকম হয় যে ওখানে বলে দিতে হয় যে আমরা কিন্তু কোডের ভেতরে টেবিল বানাচ্ছি ফার্স্ট তারপরে ওইটা একটা কমান্ড চালিয়ে ডেটাবেসে যখন দিয়ে দিব তখন অটোমেটিক টেবিল হয়ে যাবে আমরা যখন কিছুদিন আগ পর্যন্ত র কোড করছিলাম না ওখানে ম্যানুয়ালি গিয়ে ডেটাবেস ক্রিয়েট করছিলাম মনে আছে সো ডেটাবেস ক্রিয়েট করে করে সেখান থেকে আমরা ডাটাগুলো পিক করছিলাম তো এখন ডেটাবেস ক্রিয়েশনের জন্য তারা এই মাইগ্রেশন টেকনিকটা বলছে কারণ এবং সিডিং বলে একটা বিষয় আছে আপনি যখন ডেভেলপমেন্ট পিরিয়ডে আছেন বেশ কিছু ডাটা আপনার লাগে আপনার টেবিল লাগে আপনি ডেটাবেস কোড সব সময় পকেটে নিয়ে ঘুরতে কিন্তু খুব পেইন যেমন ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়
ওই প্রবলেম থেকে নিজেকে সেভ করার জন্য বা কিছুটা বেনিফিট দেওয়ার জন্য ডেভেলপারদের এই টেকনিকটা চলে আসে, মাইগ্রেশন অ্যান্ড সিডিং। মাইগ্রেশনের মাধ্যমে আপনি টেবিল স্কিমা তৈরি করে রাখবেন, আর সিডিং এর মাধ্যমে ডেমো ডাটা আপনি তৈরি করে রাখবেন, রাইট? তো যখন আপনি মাইগ্রেশন চালিয়ে দেবেন, ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে মাইস্কুয়েল এ গিয়ে। আপনি যখন মাইগ্রেশন চালিয়ে দেবেন, সব টেবিল ওখানে চলে যাবে। আপনার আগে ডেটাবেসকে সরাসরি ওখানে ইম্পোর্ট করার কোনো প্রয়োজন পড়বে না। বা ডেটাবেসের ব্যাকআপ যে রাখাটা, যে অলওয়েজ ব্যাকআপ রাখা, যদি ডেটাবেসটা নষ্ট হয়ে যায়, আপনার ডাটাগুলো মানে ডেমো ডাটা কোথায় থাকবে, পেইন্ট হয়ে যায়, তাই না? তো বেসিক্যালি যেটা হচ্ছে যে কোডের ভেতরেই আপনার ডেটাবেসের টেবিলগুলো থাকছে, ডাটাগুলো আপনি তৈরি করে রেখে দিচ্ছেন। মানে টেবিলগুলো তৈরি করে রাখছেন স্কিমার মাধ্যমে, আর সিডিং এর মাধ্যমে আপনি ডাটাগুলো রেডি করে রাখছেন, যাতে আপনি সিডিং করে করে ডাটার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে যে বিষয়টা আছে, যে পিএসপি যে আর্টিসান কমান্ডটা আছে, যার মাধ্যমে আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করতে পারি। তো আমি যদি জাস্ট অ্যাডমিন নামে একটা টেবিলই তৈরি করতে চাই, এখান থেকে আমি কমান্ডটা নিয়ে নিচ্ছি, কমান্ড লাইনে যাব। এই তো আমার প্রজেক্ট। শিফট ধরে রাইট ক্লিক করে কমান্ড উইন্ডোতে যাচ্ছি, ক্রিয়েট অ্যাডমিন টেবিল। কনফ্লিক্ট হয়ে যাবে, দুইটা ইউজার টেবিল হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি একটা মাইগ্রেশন ফাইল তৈরি করা আছে ইউজার নামে, এটা ফ্রন্ট এন্ডের। হ্যাঁ, আর অ্যাডমিন নামে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের একটা কিছু তৈরি করতে চাচ্ছি। বেসিক্যালি ক্রিয়েট অ্যাডমিন টেবিল এই নামে আমার স্কিমা ফাইলটা হবে, টেবিলটা হবে কি নামে, অ্যাডমিন নামে। তো টেবিলগুলোতে টিবিএল আন্ডারস্কোর ইউজ করাটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যেমন ডিবি আন্ডারস্কোর ইউজ করাটা ডেটাবেস স্ট্যান্ডার্ড, এখানে টিবিএল স্ট্যান্ডার্ড ইউজ করাটা স্ট্যান্ডার্ড। সো টিবিএল অ্যাডমিন, এই টেবিল অ্যাডমিন কনসেপ্টটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন এন্টার প্রেস করলে কি হবে, টেবিল কিন্তু তৈরি হবে না, স্কিমা তৈরি হবে। স্কিমাটা তৈরি হবে কোথায়, মাইগ্রেশন ফোল্ডারে। সো আমি হিট করি, এটা কমান্ডটা আমার সরাসরি মুখস্থ করার দরকার নেই, laravel.com এ আছে, জাস্ট বুঝতে হবে যে আমি কোথায় কোথায় পরিবর্তন করব। দেখেন ক্রিয়েট মাইগ্রেশন, এই যে ফাইলটা ক্রিয়েট টিবিএল অ্যাডমিন টেবিল জেনারেটর। তো এই জেনারেটেড ফাইলটা আমি কোথায় পাবো, এই যে ডেটাবেস যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, মাইগ্রেশন যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে অ্যাডমিন টেবিল, এটা চলে আসছে। আগের থেকেই ইউজার এবং পাসওয়ার্ড এই দুটা দেওয়া আছে। কাদের জন্য, আমি যে বললাম না অথ ক্লাস, হ্যাঁ, Laravel অথেন্টিকেশন যেটাকে বলা হয়, যে সিম্পল অ্যাপস, আপনারা দেখবেন যে মিলিয়ন অফ ভিউ হয়ে গেছে Laravel এর ওই সিম্পল অ্যাপস এ। আপনি একটা বানিয়ে আপনার চ্যানেলে তুলে দিতে পারেন যে কিভাবে Laravel অথেন্টিকেশন আপনি দেবেন। Laravel ইনস্টলেশন ফার্স্ট ভিডিও, দ্বিতীয়টা Laravel অথেন্টিকেশন, ছোট্ট অ্যাপস আপনি বানাচ্ছেন। তো জাস্ট 2-3টা কমান্ড লিখে আপনাকে ছেড়ে দিতে হবে, সে নিজে নিজেই সবকিছু করে নেবে ওরকম। সো ভিউটিও কিন্তু সে রেডি করে দেয়, যে আপনি যদি পিএসপি আর্টিসান কি লিখতে হয়, মেক অথ, তাহলে কি হবে, আপনার টেবিল আছে, আপনার ভিউ জেনারেট হয়ে যাবে, আপনার কন্ট্রোলার জেনারেট হয়ে যাবে, হ্যাঁ, আপনার সব কিছু রেডি। আচ্ছা, তো আমি যদি স্কিমাটাতে যাই, এই ফাইলের স্কিমাটাতে যাই, এটাকে টেবিল স্কিমা বলে। এই ইলুমিনেটের অনেক কিছু তারা এখানে ইউজ করেছে, এবং মাইগ্রেশন ক্লাসটাকে তারা এক্সটেন্ড করছে, এটা অত্যন্ত পাওয়ারফুল একটা ক্লাস। সো আপ যে ফাংশনটা, এর মাধ্যমে যখন আমরা মাইগ্রেশন করি, এই আপ ফাংশনের মাধ্যমে সে কি করে, কমান্ডটা ডেটাবেসের দিকে চালায়। আর যখন আমি রোল ব্যাক করি, ডাউন ফাংশনের মাধ্যমে সে কমান্ডটা চালায়। সো আপ ফাংশন দিয়ে সে কি করে, ক্রিয়েট করে, আর ডাউন ফাংশন দিয়ে কি করে, সে ড্রপ করে। ক্রিয়েট কি, নতুন করে তৈরি করা, ড্রপ কি, রিমুভ করে দেওয়া। সেটা বুঝতে পেরেছেন? নাইস। তো এখন
আমাদের টিবিএল অ্যাডমিন নামে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। দেখেন ইনক্রিমেন্টস, টাইম স্ট্যাম্প, এগুলো কি ফাংশন, টেবিল ক্লাসের ফাংশন। এই ফাংশন যার ভেতরে টেবিলের ফিল্ডের নাম দিতে হয়। তো আইডি বেসিক্যালি কি ওই টেবিলের ফিল্ডের প্রথম ফিল্ডটা প্রাইমারি কি যেটা সেটা হবে, তবে এটা পরিবর্তন করে অ্যাডমিন আইডি করে দিতে পারি। দেন আমি অ্যাডমিনের নাম, অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস, অ্যাডমিনের মোবাইল নাম্বার, অ্যাডমিনের অ্যাক্সেস লেভেল, রাইট, এবং তার জন্য প্রয়োজনীয় যে ডেটা টাইপ সেই ডেটা টাইপও কিন্তু আমি পরিবর্তন করে দিতে পারি। তো এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই মাইগ্রেশনে এই যে নিচের দিকে আসলে যে বিভিন্ন ধরনের ফাংশন দেখতে পারবেন, কে কার ইকুইভ্যালেন্ট। আমরা তো নর্মাল মাইস্কুয়েলে গিয়ে এটা করতেই পারি, বাট এখানে আমরা পেইন মনে করি যে কোন ফাংশনটা ইউজ করব, তার স্পেলিংটা কি, হ্যাঁ, কত কমা দিয়ে কত লেন দিব, এই বিষয়গুলো এই যে এই জায়গাগুলোতে সুন্দর করে লেখা আছে। এই যে আপনি ক্যারেক্টার দিতে চাচ্ছেন, ডেট দিতে চাচ্ছেন, ডেট টাইম দিতে চাচ্ছেন, স্ট্রিং দিতে চাচ্ছেন, ইন্টিজার দিতে চাচ্ছেন, লং টেক্সট, সব ফাংশনালিটি এখান থেকে ফাংশন আকারে দেওয়া আছে। তো স্ট্রিং মূলত টেক্সট ইকুইভ্যালেন্ট। দেখেন স্ট্রিং ইমেল এটা ভার্কার ইকুইভ্যালেন্ট কলাম, আর স্ট্রিং নেম এটা ভার্কার উইথ লেন্থ। তো আমরা যদি এখানে যাই, কয়েকটা ফিল্ড আমার দরকার, আমি বলছি এটা আমার অ্যাডমিন আইডি। দেন আমি অ্যাডমিনের যে নামটা, অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস, আমি কি কমা দিয়ে দিতে পারি না, লেন্থ বলে দিতে পারি, ওখানে তো দেওয়াই আছে কমা দেওয়ার সিস্টেম, লেন্থ এগুলো। তাহলে এটাও কি হবে হিস্ট্রি। মোবাইল নাম্বার এটা আমি ভার্কারেই রাখবো। টাইনি ইন্টিজার, ও পাসওয়ার্ডও তো আছে। এই যে অ্যাক্সেস লেভেল যেটা, সেটা বেসিক্যালি আমি টাইনি ইন্টিজার, শর্ট ইন্টিজার দিতে যাচ্ছি। তো এই যে টাইনি ইন্টিজার, এটা ইন্টিজারের শর্ট ফরম্যাট নেয়, যদিও এর মাধ্যমে দিলে ডেটাবেস থেকে দিলে কিন্তু 1 এ দেওয়া যায়, টাইনি ইন্টিজার এর মাধ্যমে দিলে 4 বাই ডিফল্ট চলে আসে। এটা একটা প্রবলেম বলা যায় যে আপনি এখানে কাস্টম করতে পারেন না, কমা দিয়ে 1 লিখতে দিতে পারেন না, যদি কমা দিয়ে 1 লিখতে চান তাহলে এরর চলে আসে। সো ইন্টিজার যে ফিল্ডগুলো সেগুলোতে মানে ইন্টিজার, ইনক্রিমেন্ট যেটাকে ইন্টিজার অথবা টাইনি ইন্টিজার, এই জায়গাগুলোতে আপনি লেন্থ সেট করতে পারবেন না। ভার্কার এই ফিল্ডগুলোতে আপনি লেন্থ সেট করতে পারবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই স্কিমার একটা প্রবলেম, রাইট? আচ্ছা, আমার স্কিমাটা রেডি, রাইট? তাহলে এই ফাংশনটা কি? এই ফাংশনটা বাই ডিফল্ট ল্যারাভেলে থাকে। তারা বলে যে প্রতিটা টেবিলে ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, এই দুটো ফিল্ড তোমরা রাখো। বেনিফিটটা কি? কখন এই রোটা ক্রিয়েট হলো সেটা জানা যাচ্ছে, আপডেট কখন হলো সেটাও জানা যাচ্ছে। বাট তোমার যদি প্রয়োজন না পড়ে, যদি মনে করো যে ডেটাবেসের জায়গা ওয়েস্ট হচ্ছে, তখন তুমি এটা ইউজ করতে পারো। বাট ছোট অ্যাপ্লিকেশনের জন্য এটা বেসিক্যালি তেমনটা পেইনফুল কোনো কিছু না। বাট বড় অ্যাপ্লিকেশন যেখানে বিগ ডেটা নিয়ে কাজ করা হয়, যে ক্রোর্স অফ রেকর্ড অথবা মিলিয়নস অফ রেকর্ড নিয়ে কাজ করা হয়, তখন কিন্তু ছোট ছোট ফিল্ডও আমাকে অপটিমাইজ করতে হবে, যে আমার আসলেই দরকার আছে কি। ঠিক আছে? বাট প্রতিটা টেবিলের প্রতিটা রেকর্ডের জন্য এটা জানা থাকা জরুরি যে কখন এটা ক্রিয়েট হয়েছে, কখন এটা মডিফাই হয়েছে। এই কারণে তারা বাই ডিফল্ট ভাবে এই ফাংশনটা দিয়ে রেখেছে। তার মানে এই ফাংশন দিয়ে একসাথে দুইটা ফিল্ড জেনারেট হয়, ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড।
তো কয়টা ফিল্ড হবে 1 2 3 4 5 6 আর 2 8 অ্যাক্সেস লেভেল এটা দিয়ে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে ডেটাবেসে আমি ধরেন কয়েক লেভেলের ইউজার বানাতে চাচ্ছি যে সুপার অ্যাডমিন অ্যাডমিন ম্যানেজার তখন এই ফিল্ডের ভ্যালুটা কাজে লাগবে তাহলে 1 যার সে সব পাবে 2 সে একটু কম পাবে 3 আর একটু কম পাবে 4 আর একটু কম পাবে তো আমার স্কিমা রেডি আছে এখন আমাদের ডেটাবেসে গিয়ে দেখি যে আমাদের ডেটাবেসের ভেতরে কোনো টেবিল আসে নাই একদম ফাঁকা হ্যাঁ শুধু স্কিমা বানালেই হবে না এটা কিন্তু আমাকে এক্সিকিউট করতে হবে কোথা থেকে এক্সিকিউট করতে হবে কি এক্সিকিউট করব আমার মাতব্বরি করার কোনো দরকার নেই হ্যাঁ আমি সরাসরি যাব laravel.com এ এবং সে যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব রাইট আমি কিন্তু laravel.com দেখে দেখেই শেখাচ্ছি এরকম না যে আমি দেখে শেখাচ্ছি বলে আমার সব গেল রাইট তাই না যে পারে না দেখে দেখে শেখাচ্ছে বেসিক্যালি আপনারা কোথা থেকে শিখবেন কোথায় আপনি পাবেন যেন ভুল করার কোনো অবকাশ না থাকে বা আপনার মানে ব্রেনের মধ্যে এটা যেন কাজ না করে এত কিছু আমার মনে রাখতে হবে কোনো দরকার নেই রাইট যা আছে আপনি কেন এটাকে মেমোরাইজ করবেন যদি এই laravel.com গায়েব হয়ে যায় সেটা ভিন্ন কথা বাট আমি চাইলে তো এগুলোকে সেভ করে রেখে দিতে পারি তাই কিনা হ্যাঁ নিজের প্রয়োজনে যদি সার্টেন টাইমের জন্য খুব দরকার সাইট ডাউন তাহলে লোকাল গুলো ইউজ করবো রাইট তো তারা যেভাবে আমাকে দেখাচ্ছে সেটাই তো বেস্ট টেকনিক নাকি নাকি অন্য ভিডিও টিউটোরিয়াল অন্য কোনো স্মার্ট পিপল যেভাবে করেছে সেটাই বেস্ট টেকনিক তারা যেভাবে আমাকে করতে বলছে সেটা করতে পারলেই আমরা প্রাথমিকভাবে ওকে যদি প্রজেক্ট ম্যানেজার আমাকে ভিন্নভাবে গাইড করে করলো আমি সেভাবেই গেলাম তার ব্যাপার রাইট এটা টোটালি তার ব্যাপার তার প্রজেক্টের ব্যাপার বাট আপনি যখন করবেন আপনি যখন দেখবেন আপনি যখন শিখবেন সরাসরি এখানে চলে আসবেন কারণ এটা তাদের নিজস্ব সাইট তারা এইভাবেই আমাকে করতে বলছে আমি এভাবেই শিখাচ্ছি ক্লিয়ার আচ্ছা তো টিউটোরিয়াল পড়ে শেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অনেকে ভিডিও দেখে পছন্দ করে বেশি বুঝতে পারে আর টিউটোরিয়ালটা পড়ে অত বেশি ধরতে পারে না বাট যদি একটু পড়তে থাকেন একের পর এক দেখবেন যেন একদিন আপনি টিউটোরিয়াল দেখেই সেটা করতে পারছেন রাইট ওই দিকেই যেতে হবে কারণ বহু ভিডিও তো আপনারা পাবেন না হ্যাঁ অনেক জায়গায় গিয়ে আটকে যাবেন তখন এখান থেকেই আপনাকে হেল্প নিতে হবে তো পিএসপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা চালালে আমার যতগুলো স্কিমা রেডি থাকবে সবগুলো স্কিমা টেবিলে চলে যাবে যদি না সে আগে থেকে মাইগ্রেটেড হয় মনে করেন আমার এখন মাইগ্রেশন ফাইল আছে কয়টা 3টা তো এই 3টা টেবিলই ডেটাবেসে ঢুকে যাবে কারণ একবারও মাইগ্রেশন আমি চালাইনি বাট তৃতীয়বার যখন মানে দ্বিতীয়বার যখন আমি মাইগ্রেশন করব আমার মাইগ্রেশন ফাইলই নতুন করে জেনারেটেড নেই অলরেডি 3টা টেবিল ডেটাবেসে আছে একটাও নতুন টেবিল আসবে না আসবে কোথা থেকে কারণ আমার মাইগ্রেশন তো হয়ে গেছে যে 3টা ফাইল ছিল 3টা ফাইল মাইগ্রেটেড হয়েছে ডেটাবেসে তো আমি যদি 4 নাম্বার স্কিমা তৈরি করি আর পরে যখন আবার মাইগ্রেশন চালাই তখন একটা টেবিল নতুন করে সেখানে অ্যাড হবে হ্যাঁ ওই 3টা আগের মতোই থাকবে আর একটা অ্যাড হবে নতুন করে সো এখন আমার 3টা টেবিল চলে যাবে কিন্তু একটু খেয়াল করি এই টেবিলগুলোতে কি আছে ইউজার টেবিলে কয়েকটা ফিল্ড আছে আইডি নেম ইমেল আর পাসওয়ার্ড রিমেম্বার টোকেন বলে একটা ফাংশন আছে সেটা রেখে দেয় তারা সিকিউরিটির জন্য আর পাসওয়ার্ড টেবিলে ইমেল টোকেন ক্রিয়েটেড এট এই ফিল্ডগুলো দেওয়া আছে তো আমি যে কমান্ডটা কপি করে এনেছি পিএসপি আর্টিসান মাইগ্রেট যখন হিট করব কি হলো তো ডেটাবেস তো পাওয়ার কথাই না ঠিকই আছে হ্যাঁ এই যে আননোন ডেটাবেস ডিবি ব্লগ এলভি ব্যাস 081 আমি যে চেঞ্জ করেছিলাম মনে আছে না এই জন্য আর কি দিয়ে রেখেছিলাম যে না ওই জায়গা থেকে না এটা বোঝানোর জন্য প্রথমে বললাম যে না এখানে তো কোনো এরর আসলো না রাইট এরর কখন আসবে যখন আমি ডেটাবেসের সাথে কোনো কাজ করতে যাব সো ইচ্ছে করেই আমি এখানে 1 দিয়ে রেখেছিলাম রাইট কারণ এই নামে কোনো ডেটাবেস নেই তো এই যেটা বলছে যে আননোন ডেটাবেস এখন আছে এটা 1টা তুলে দিয়ে আমি ফাইলটা সেভ করে নিলাম তারপরে আবার কমান্ডটা রান করাই এবার এরর আসে নাই আবার এক্সেপশন খেয়েছেন
migration table created successfully. কোথায় user email unique after table user and unique user email unique email কি বলছে syntax error access violation specifying too long max key length at byte or access violation equals long max key length. Let's check যে আমরা আমাদের ডেটাবেসে কোনো টেবিল পেয়েছি কিনা। মাইগ্রেশন এবং ইউজার এসেছে, পরের গুলো কিন্তু আসে নাই। ইউজারের ভেতরে যদি আমরা স্ট্রাকচারে যাই ইউজারের টেবিল গুলো কিন্তু আসছে, বাট বাকি ফিল্ড গুলো কিন্তু আসে নাই। প্রবলেম গুলো দেখছি, দাঁড়ান প্রবলেমটা আমরা সর্ট আউট করছি। আমি রোল ব্যাক করে নিব আর কি। আমি রোল ব্যাক করব যে আমার যে লাস্ট ইয়েটা মাইগ্রেশনটা হয়েছে সেই মাইগ্রেশনটা আমি রোল ব্যাক করতে চাচ্ছি। সো পিএসপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, এই কমান্ডটা যদি আমি চালাই যে লাস্ট যে মাইগ্রেশনটা একদম এট লাস্ট মাইগ্রেশনটা রোল ব্যাক হবে। সে বলছে নাথিং টু রোল ব্যাক। প্রবলেম হয়েছে। স্কিমা প্রবলেমটা কোথায় আছে? রোল ব্যাক হচ্ছে না কেন? রোল ব্যাক স্টেপ করা যায় কিনা একটু দেখি। নাথিং টু রোল ব্যাক। ওই যে এক্সেপশন খেয়েছে তো সে ইয়ে করতে পারে নাই, পুরোটাই ডিলিট করতে হবে, এমটি করে দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের ডেটাবেসটা এখন ক্লিয়ার। এই যে দুইটা জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করেছি, রোল ব্যাক আর স্টেপ রোল ব্যাক। রোল ব্যাক দিলে একদম লাস্ট মাইগ্রেশনটা ব্যাক করে, আর স্টেপ গুলো যদি মনে থাকে যে লাইক আমি ফার্স্ট যখন একটা মাইগ্রেশন চালিয়েছি এটা আমার স্টেপ 1, তারপর আরেকটা মাইগ্রেশন চালালে স্টেপ 2, স্টেপ 3, এরকম আমি যদি একটা লগ তৈরি করে রাখি যে আমার কোন স্টেপে কি চেঞ্জ করছি, এটা ডকুমেন্টেশন করা হয় প্রজেক্ট করার সময়। যেন আমার ওই আমি 50টা স্টেপ এখন পর্যন্ত চালিয়েছি, আমার 25 নম্বরে গন্ডগোল আছে, 25 নম্বরটা রোল ব্যাক করব, চেঞ্জ করব, আবার মাইগ্রেট করব, ইটস পসিবল। তখন ওটাকে ওই আপনার ওই সিডটাকেও চেঞ্জ করে নিতে হবে, সিডিং যে কনসেপ্ট আছে ওখানেও পরিবর্তন আনতে হবে। তো এখন তো আমাদের ডেটাবেসটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, ফ্রেশ। পিএসপি আর্টিসান মাইগ্রেট দেই, এই যে মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি। দুইটা করে কেন হয়েছে?
মাইগ্রেটিং আর মাইগ্রেটিং দুইটাই দেখিয়েছে। ওকে, এখন নতুন একটু পরিবর্তন এসেছে আর কি। লেটস চেক তিনটা টেবিল, যদিও মাইগ্রেশন এটাকে ওই যে স্টেপ গুলো ধরে রাখার জন্য সেই কাজগুলো করে। আমার পাসওয়ার্ড, অ্যাডমিন এবং ইউজার তিনটা টেবিলে চলে আসে। সো অ্যাডমিন টেবিলটা আমরা যেটা বানিয়েছিলাম সেই ফিল্ডগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। অ্যাডমিন নেম, অ্যাড্রেস, খেয়াল করেছেন এই যে লেন্থ ভার্কার বসে গেছে, হ্যাঁ, এক্সেস লেভেলে যে টাইনি ইন্টিজার 4, ইন্টিজার 10 এরা বসে গেছে। ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড এগুলো কিন্তু বসে গেছে। তো আমি যদি রোল ব্যাক করতে চাই, এখন কিন্তু রোল ব্যাক হবে, যেহেতু কমান্ডটা কাজ করেছে। তখন এরার ছিল বলে তখন কিন্তু রোল ব্যাকটা কাজ করে নাই। এখন এরার নেই, সো সে কিন্তু রোল ব্যাকটা কাজ করেছে। শুধু মাইগ্রেশনটা আছে, সব ডেটাবেসের টেবিল সে ব্যাক করে নিয়ে গেছে। যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে ওই ফাইলে আপনি পরিবর্তন করবেন, আবার কি করবেন, মাইগ্রেশন। আচ্ছা, তো আমরা যখন আবার আমি করি, মাইগ্রেশন করি, আমার টেবিলগুলো নিয়ে নেই, টেবিলগুলো চলে আসে। তো আমরা স্কিমা ফাইল জেনারেট করলাম এবং টেবিল তৈরি করলাম, এটাই তো আপনারা করে ফেললেন। আচ্ছা, বলেন। ইন্ডেক্স আর নালেবল ইন্ডেক্স স্ট্রিং এর ইন্ডেক্সের কোনো অপশন, এটা বিল্ট ইন ফাংশন, আর এটাও বিল্ট ইন ফাংশন। এটা নালেবল, দ্যাট মিন্স আপনি ওই যে ডিফাইন করে দিচ্ছেন নাল। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু আছে না, ডিফল্ট ভ্যালু যদি আমি যদি এই ফাংশনটা না দেই, ডিফল্ট ভ্যালু নট নাল থাকে, যে এখানে ভ্যালু নাল দেয়াই যাবে না, ভ্যালু যে কোনো একটা ভ্যালু আসতেই হবে। আর নালেবল যেটা অ্যাকসেপ্ট করছেন যে না এটা নাল ভ্যালুও আসতে পারে, কোনো সমস্যা করবে না। এই যে ডেটাবেসের এই কলামটা, ডাটার ক্ষেত্রে এই যে নাল, নো মানে কি, এটা নাল দেয়াই যাবে না, ভ্যালু যে কোনো একটা বসবেই। আর এই দুটাতে কি দেওয়া আছে, ইয়েস, ওই যে নালেবল কল করা আছে, ঠিক আছে। আর ইন্ডেক্সটা হচ্ছে যে প্রাইমারি, পরের দ্বিতীয়টা কি, ইন্ডেক্স ভ্যালু আছে না, ইউনিক করার জন্য। সো ডাটা ইউনিক করার জন্য 2-3টা টেকনিক আছে। যদি আপনারা ম্যানুয়ালি কোনো টেবিল তৈরি করার কনসেপ্টে যান, এই যে দেখেন, এই যে এখানে দেখেন, ওই যে এখানে ইন্ডেক্স বলা আছে না, ইন্ডেক্স, প্রাইমারি, ইউনিক, ইন্ডেক্স, ফুল টেক্সট, এই ইন্ডেক্সের কথা। মানে ইন্ডেক্সটা ইউনিক চেক করার জন্য ইন্ডেক্সের ভ্যালু কি করা থাকে, এমন একটা জায়গায় বসানো থাকে যে ইন্ডেক্স হচ্ছে এরকম একটা জায়গা, মনে করেন যে আমি যদি এই ক্লাসের একটা ইন্ডেক্স তৈরি করি, আপনারা কিন্তু সলিড ডেটা, এখানে কোনো হ্যাম্পার হবে না। বাট কোনো অপারেশন যদি চালানো যায়, ওই ব্লু প্রিন্টের উপরে আমরা অপারেশন করব। ব্লু প্রিন্ট কোথায়, ইন্ডেক্সের মধ্যে থাকে। সো আমি যখনই ইমেলটাকে ইউনিক করতে চাচ্ছি, তখন কি বারবার ডাটা ইনসার্ট করার সময় চেকিং হবে। তো ডেটাবেস মূল টেবিলে যেন ইম্প্যাক্ট না হয়, ইন্ডেক্সে গিয়ে যেন সে চেকিংটা হয়, এই জন্য ইন্ডেক্স ফাংশনের কথা বলা হচ্ছে। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ইন্ডেক্সটা বোঝা গেছে। আর কারো কোনো কোশ্চিন আছে? এই এররটা, এটা লেন্থ দেয়া ছিল না ইমেল, হ্যাঁ লেন্থটা দিতে হবে। একটা আমি পাসওয়ার্ডে দেখছি ওইখানে যে পাসওয়ার্ডে দুটো কনসেপ্ট দেখছি, এখানে ওদের পাসওয়ার্ড, ওটা তো প্রবলেম করে না, সেখানে প্রবলেম এখানে তো আমাকে দিয়ে দেয়নি। ওই পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দেখে এখানে যখনই ফাংশন আলাদা করে কল হচ্ছে, যদি আমি এই ধরনের কোনো ফাংশন কল না করি যে ইউনিক, ইন্ডেক্স, তখন লেন্থ দেওয়াটা ম্যান্ডেটরি না, রাইট? ওটা একটা জেনারেল লেন্থ সেট হয়ে যায়। বাট যখনই আপনি ফাংশন কল করে দিচ্ছেন স্পেসিফিক, ওই অনুযায়ী ইন্ডেক্স রেডি করতে হয়।
ইন্ডেক্স বলেন আর ইউনিক, এই দুইটা ফাংশন যখন কল হবে, ইন্ডেক্সটা মনে করেন আপনার জন্য কতটুকু জায়গা সে ধরে রাখবে, সে তো কোনো কিছু অ্যাজিউম করে নিতে পারবে না। বাট যখন একটা টেবিলের ফিল্ড জেনারেট হচ্ছে, ফিল্ডের ওপর বেস করে ফিল্ড কতটুকু জায়গা নিয়েছে, 100 বাইট, আমি বোঝাতে পেরেছি? তো 100 বাইটের সমপরিমাণ সে ইন্ডেক্স রেডি করে রাখবে। আর যদি সে কোনো লেন্থই না পায় তখন তো ডেফিনেটলি এরর যাবে। আমি আরেকটু ক্লিয়ার করছি, দাঁড়ান। হ্যালো, জি বল। এখানে 100 বলতে কি 100 ক্যারেক্টার হবে? 100 ক্যারেক্টার, 100 ক্যারেক্টার, 100 ভার্কার বলা হয়। মনে করেন যে আপনার একটা ব্লুপ্রিন্ট বানাবে, আপনার একটা ব্লুপ্রিন্ট বানিয়ে এক জায়গায় রাখবে, কারণ সেখানকার একটা জায়গা অ্যালোকেট করতে হবে না? তার জন্য কিভাবে করবে? যদি সে বেস লোকেশনের সাইজই না জানে, আপনার যে ব্লুপ্রিন্ট তৈরি হবে তার সাইজ সে কিভাবে জানবে? আমি বুঝতে পেরেছি? আপনারা একটা জায়গায় সিট ধরে বসে আছেন, এক একজনের এক একটা ওয়েট নিয়ে। মনে করেন আপনার 60 কেজি, আপনার 65, আপনি 60 কেজি, বা ও 70 কেজি। তো আমি যখন ব্লুপ্রিন্ট বানাবো, কোনো একটা চেয়ার রেডি করব আপনার জন্য, তার মানে আপনার ওয়েটটা কত করে চেয়ারটা রেডি করতে হবে? 65 ধরে, রাইট? আর আপনার যদি কোনো ওয়েট এখানেই ডিফাইন করা না থাকে, ওখানে কিভাবে এসএম করব? আপনার এই চেয়ারের এখানে যখন বসে আছেন, এখানকার জন্যই আমি সাইজ মেনশন করি নাই। তাহলে আপনার যে ব্লুপ্রিন্ট রেডি হবে, ওখানে সাইজটা সে কিভাবে ধরে নেবে? মূল সাইজের উপর বেস করে তো সে তার ব্লুপ্রিন্টের সাইজ ধরবে। এই কারণে সে মূল টেবিলে ওই ফিল্ডের লেন্থ স্পেসিফিক বা অ্যাবসলিউট বলে দিতে হয়। ঠিক আছে? এই কারণে এই জায়গাগুলোতে যদি আপনি ইউনিক কেটে দেন অথবা ইন্ডেক্স কেটে দেন, তখন দেখবেন যেন লেন্থ না দিলেও কাজ করছে, অটো কাজ করছে। আর এই যে নেম, একটু খেয়াল করেন, নেম, স্ট্রিং, পাসওয়ার্ড, এই দুইটা ফিল্ডের জন্য ইউজার টেবিলে যদি আমরা যাই, আর যদি কোনো কিছু সেট না করেন 255, এই যে দেখেন নেমে কোনো কিছু সেট করা নেই 255, পাসওয়ার্ড সেট করা নেই 255। এটা কখন হয়েছে? এটা ডেটাবেসে ঢোকার পর। বাট ইন্ডেক্স তো আগেই আমাকে ক্রিয়েট করতে হবে, তখন তো আমাকে মেনশন করে আগে থেকে দিতেই হবে। বুঝতে পেরেছেন? করে ফেলেন। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার ম্যানেজ করার জন্য। ওটা ফ্রন্ট এন্ড ইউজ করব। আমাদের সাইটে দুইটা পার্ট না, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো ইউজার কাদেরকে বলা হয়? ফ্রন্ট এন্ড ইউজার কি ইউজার বলা হয়। তো যখন আমরা ফ্রন্ট এন্ডের কেউ এসে ব্লগে কমেন্টস করতে আসবে, তখন কি তাকে আমাকে অথেন্টিকেশন দিতে হবে না? যে লগ ইন করো, রেজিস্ট্রেশন করো, দেন তুমি কি করো, কমেন্টস করো। ওই সময় আমরা ইউজার টেবিলটা ইউজ করব, অথ ইউজ করব। আর এখন আমরা ইউজ করছি কি, ম্যানুয়াল কাজ। তৈরি করে ফেলেন। এবার একটু খেয়াল করি, মাইগ্রেশন তো গেল, তাই না? এবারে যে সিডস বলে একটা বিষয় আছে, ডেটাবেস seeder.php। এখানে একটা জিনিস খেয়াল করেন, যে ডেটাবেস সিডার তৈরি করা আছে, ডেটাবেস সিডার রান যখন হিট করা হয়, রান ফাংশন কল করা, এর ভেতর থেকে অনেকগুলো টেবিল সিডার ক্লাসকে আমরা রান করে দিতে পারি, রাইট? যখন কল করা হবে, মনে করেন আমার একটা সিডার আছে, ইউজার টেবিল সিডার, এই ক্লাসটা রান হলে সেখান থেকে ডাটা ইনসার্ট হবে ওই পার্টিকুলার টেবিলে। তো আমরা সিড কিভাবে তৈরি করব? আমরা যে অ্যাডমিন টেবিলে একটা সিডার তৈরি করতে চাচ্ছি, অ্যাডমিন টেবিলে একটা সিডার তৈরি করতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে করতে পারি? তো সিডিং এ যাই, এই যে একটা সিডার আমরা বানাই, রাইট? এই যে একটা সিডার আমরা PHP artisan make seeder user table seeder, তাহলে ওই ফোল্ডারে একটা সিডার, টেবিলে একটা সিডার, আমি অ্যাডমিন টেবিল সিডার তৈরি করব, রাইট? তারপর একটা ক্লাস তৈরি হবে ঠিক এরকম,
যে রানিং সিডার বলা হচ্ছে সিডিং করার জন্য। যে কল অ্যাডিশনাল সিডার, আমি যদি টোটাল সিডারকে রান করতে চাই, ওকে। তো কিভাবে আমি সিডারটা বানাবো, আগে সিডারটা বানিয়ে নিই। সিডারের নাম দিচ্ছি কি, অ্যাডমিন টেবিল সিডার। সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি। সিডার তো ক্রিয়েট হলো, রানের মধ্যে আমাকে কোড লিখতে হবে। তো রানে যদি আমি কোড লিখতে চাই, আমি ইনসার্ট করব, ঠিক আছে, আমি ইনসার্ট করব। টেবিলের নাম কি, টিবিএল অ্যাডমিন। এর নাম কি হবে, অ্যাডমিন আন্ডারস্কোর নেম। আইডি অটোমেটিক আসবে, অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে। এমডি শাহিল আলম তালহা। ওখানে ফিল্ড গুলোর সাথে কিন্তু মিল রাখতে হবে। হ্যাঁ, আমাদের টিবিএল অ্যাডমিনে অ্যাডমিন নেম, ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড, মোবাইল নাম্বার। র্যান্ডমলি জেনারেট করার কোনো দরকার নেই, আমি স্পেসিফিক ইমেল অ্যাড্রেসই বসিয়ে দিচ্ছি। কি আছে, অ্যাডমিন পাসওয়ার্ড। অ্যাডমিন পাসওয়ার্ডটা তো এভাবে দিলে হবে না, ওরা বিক্রিপ্ট ইউজ করতে বলেছে। হ্যাঁ, বিক্রিপ্ট ইউজ করতে বলেছে। আমরা বিক্রিপ্ট ইউজ করতে পারি, আবার আমরা MD5 ইউজ করতে পারি। আমি যেহেতু 32 দিয়েছি, আমি MD5 ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, আমি চাইলে বিক্রিপ্ট ইউজ করতেই পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, মোবাইল নাম্বার, তাহলে আমার এই সিডিংটা তৈরি হলো, রাইট।
এখন একটা জিনিস আপনারা এই উইকের পরের উইকের একটা টিউটোরিয়ালস আপনারা নেন বা একটা ওয়ার্ক আপনারা কাজ করবেন ফ্যাক্টরি নিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফ্যাক্টরি নিয়ে যে অনেকগুলো ডাটা ফ্যাক্টরি ছাড়া কিন্তু রাখা সম্ভব না। আমি সিডিং এ জাস্ট একটা একটা করে টেবিলের ডাটা একটা একটা করে আমি ইনসার্ট করতে পারি। রান ফাংশন কল করলাম, আমার একটা টেবিল একটা রেকর্ড ইনসার্ট হলো। বাট ও যদি একটা টেবিলে অনেক রেকর্ড আমি ইনসার্ট করতে চাই, আপনার লাগবে কি ফ্যাক্টরি, ডামি ডাটা ফ্যাক্টরি আকারে তৈরি করে রাখবেন। আপনি ফ্যাক্টরি তৈরি করবেন কিভাবে, ফ্যাক্টরি কমান্ড চালাবেন কিভাবে, এই যে ফ্যাক্টরিজ আছে এখানে ডাটা কিভাবে থাকবে। হ্যাঁ, সো মডেল ফ্যাক্টরিজ কনসেপ্ট। সো এই কাজটুকু ভিডিও টিডিও দেখে একটা কিছু বানিয়ে নিয়ে আসবেন, আমাদের সবাইকে শেখাবেন সবাই। সো আগামী দিন কি শেখাতে বলেছি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কালকে আপনারা আমাদের শেখাবেন, আর নেক্সট ডেতে শেখাবেন হচ্ছে ফ্যাক্টরি। তো এই যে আমরা একটা অ্যাডমিন সিডার তৈরি করেছি, ভেরি সিম্পল। আমরা কিন্তু আজকে আগাচ্ছি ছোট ছোট করে এবং সহজ টেকনিক নিয়ে, কারণ একেবারে ফার্স্ট টাইম কারোর জন্য আমাদের, আর সেকেন্ড টাইমে হয়তো আরেকটু ভালো বুঝবো, থার্ড টাইমে আমরা আরেকটু ভালো বুঝবো এবং আরেকটু অ্যাডভান্স লেভেল বিষয়গুলো জানা সম্ভব হবে। এবং সবই কিন্তু দেখাচ্ছি লারাভেল থেকে, হ্যাঁ laravel.com থেকে। এখন আমাকে বলা হচ্ছে যে সিডারটা কল করবো। যদি আমার একদম ডেটাবেস সিডারকে কল করতে চাই, এই যে PHP আর্টিসান ডিবি সিড বললে ডেটাবেস যে সিডার মেন যে সিডারটা একটা তৈরি করা ছিল না, তখন তো ওখান থেকে আমি আমার ক্লাসকে রান করে দিতে পারি। আবার স্পেসিফিক যদি বলতে চাই ক্লাস, এই কমান্ডটা আমি চালাতে পারি নিচেরটা, কারণ আমি একটাই চালাচ্ছি, আমার যে ক্লাসটা সেটাকে আমি রান করতে চাচ্ছি। ক্লাসটার নাম কি আমাদের? মনে করেন আমি একটা PHP আর্টিসান ডিবি সিড, 50টা টেবিল আছে, 50টা সিডার ক্লাস আছে, রান হয়ে গেল ফ্যাক্টরি সহ। রাইট, এটা করতে হলে শুধু এই অংশটুকু রান করতে হবে, PHP আর্টিসান ডিবি সিড। তখন সে কাকে রান করে দেবে? এই ক্লাস রান করবে। এর রানের মধ্যে কল করা থাকবে ওই 50টা ক্লাসকে। আমি কয়টা দিতে যাচ্ছি? আমি যদি 50টা 5টা দিতে চাই, 5টা ক্লাসের নাম এখানে লেখা থাকবে, 5টা ক্লাস রান হয়ে যাবে। আর আমি যদি স্পেসিফিক একটা ক্লাস রান করাতে চাই, তখন ক্লাসের নাম, এই ক্লাসের নামটা আমাকে নির্দিষ্ট করে দিতে হবে, যে কমান্ডের মধ্যে আমি ক্লাসের নামটা নির্দিষ্ট করে দিচ্ছি। বুঝতে পেরেছি? নাইম মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? ঠিক ধরা গেল। আলম ভেতর দিয়ে যাচ্ছে। তো নাইম প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ ভিডিওটা একটু দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ভালো করে। তো বলতে পারেন যে আমরা প্রসেসে চলে আসছি, আমরা কিন্তু মানে ল্যারাভেলের কোর বিষয়গুলো শিখছি, ছোট ছোট যে জিনিসগুলো আছে না, যেটা না হলেই নয়, সেই বিষয়গুলো আমরা শিখছি। এবং শেখার সময় কেউ যদি বলে এ তো খুব সহজ, এভাবে করেছো কেন, এভাবে এত সুন্দর করে এভাবে করা যায়, যেটা একটু দেখতে জটিল, হ্যাঁ করতে জটিল, তো যে কাজ সহজে হবে সেটা জটিল করে করার কোনো দরকার আছে কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন। হয়তো অন্য কারো কাছে বোধগম্য হবে না, এটা আপনার ক্রেডিট, বাট এটা কি আদৌ ক্রেডিট? যে আপনার কেউ কাজ যখন অন্য কেউ বুঝবে না, বলা হবে যে অনেক স্মার্ট, বাট এটা আমার ক্রেডিট কিনা? যদি আমার কাজ সবাই বুঝে যায়, সেটাই হচ্ছে আমার ক্রেডিট, রাইট? জটিল কুটিল বা এ ওভাবে করেছে, সে এভাবে করেছে, আরে ভাই আমাকে ল্যারাভেল নিজে কি বলছে সেটা আমরা করি। তো সহজ সব সময়ই করতে হবে, প্রথম সহজ বা পরে জটিল করব এর কোনো বিষয় না। আমাকে সবসময় সহজভাবেই উপস্থাপন করতে হবে আমার কাজটাকে, যাতে আমি ছাড়াও আমার কাজটা অন্যরাও বুঝতে পারে। জটিলতা পরিহার করাই ভালো। হ্যাঁ, যে কাজটা সহজে হবে, মনে করা হচ্ছে যে এত সহজে করলে অন্য তো বুঝেই গেল, তাই আমার যদি প্রয়োজন পড়ে জটিল করার তখন করবো, প্রজেক্টের প্রয়োজনে।
যে না আমি কোড তো দিয়ে দিচ্ছি বাট এই কোড অন্যকে বুঝতে দেয়া যাবে না, তখন ভিন্ন কথা। কারণ আমার কোড সে চুরি করে অন্য জায়গায় ইউজ করবে, যদি তাকে বুঝতে দেই বা এটা সেটা করি, তখন আলাদা কথা। সেই স্টাইলের কোডিং তো রেগুলার কোডে ইউজ করলে এটার স্ট্যান্ডার্ড হবে না, রাইট? স্ট্যান্ডার্ড হবে কি কাজ করছে, রুলস ফলো করছে, সবাই বুঝতে পারছে, সেটাই ভালো কোডিং। ওকে, সো হিট করি। ডাটা আসছে, ঠিক আছে। এই যে একটা রেকর্ড কিন্তু ঢুকে গেছে, তো আমাদের কিন্তু আলাদা করে ইনসার্ট করতে হচ্ছে না। বাট ফ্যাক্টরি তৈরি করা আপনাদের শিখতে হবে, একটু শিখেন। হ্যাঁ, ইউটিউবে ভিডিও টিউটোরিয়ালস দেখেন। এখন তো অনেক জটিল মনে হবে না, কিন্তু তারা এই পর্যন্ত আসবে। আপনাকে যখন বলতো যে স্কিমা বানান, আপনি সিট করেন, তারপরে ফ্যাক্টরি, এখন সরাসরি তো এগুলো কিছু না জানলে ফ্যাক্টরি করা তো শেখাটা খুব জটিল হয়ে যেত। বাট এখন আপনারা সিডিংও জানেন, স্কিমাও করতে পারেন। আপনি ভিডিওতে সার্চ দিবেন যে হাউ ক্যান আই ডেভেলপ এ ফ্যাক্টরি ইন লারাভেল, হ্যাঁ, ইন সিঙ্গেল টেবিল, ফর সিঙ্গেল টেবিল। হ্যাঁ, একটা টেবিলের জন্য আপনি করেন, একাধিক টেবিলের জন্য কিভাবে করতে হয়, একাধিক রেকর্ডের জন্য কিভাবে করতে হয়, আস্তে আস্তে কিন্তু দেখে যাবেন। বেশি না, 1 ঘন্টা সময় ব্যয় করেন, তখন দেখবেন যেন ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের সবাইকে আপনি শেখাতে পারছেন। আমি এখানে বসিয়ে দিব, কিন্তু একজনকে ডেকে এনে আমি বলবো বসেন আমাদের ফ্যাক্টরি শেখান। আমি বুঝতে পেরেছি, এটা নেক্সট উইকে। বাট কালকে আপনারা আমাকে মডেল কেন নাই এটাকে আপনারা আমাকে এলাবোরেট করবেন, এই হচ্ছে বিষয়। বোঝা গেছে ক্লাস? ক্লাস বোঝা গেছে? ওকে, তো আমরা কিন্তু এখানে রেকর্ড নিতে শিখলাম, রাইট? আমি আরেকটা জায়গায় মানে ছোট্ট করে জাস্ট একটু পরে কোয়েরি বিল্ডারের অ্যাকশনে যাব। এখন যে ইউজার থেকে ইনপুট নিব, সেই ইনপুটটা আমরা ধরবো, সেই ইনপুট ধরে ডেটাবেসের কোয়েরিতে চালাবো। যে এটা কোয়েরি করে বলো এখানে কোনো রেকর্ড আছে কি নেই, যদি না থাকে গুড, থাকলে ভালো, হ্যাঁ, না থাকলে গুড, আর থাকলে ভালো। হ্যাঁ, ওই স্টাইলে আমরা আগাবো। মানে দুইটা জিনিসই শেখার, যে না থাকলে একটা ডিসিশন নিতে হবে, থাকলে আরেকটা ডিসিশন আমাকে নিতে হবে। সবচেয়ে ডেভেলপমেন্টের সবচেয়ে পেইনফুল পার্টটা হচ্ছে কোনো প্রবলেম খুঁজে না পাওয়া। এটা সবচেয়ে পেইনফুল পার্ট। যদি আপনি প্রবলেম খুঁজে বের করতে পারেন, আপনি সলিউশন পাবেন। আর যদি আপনি প্রবলেমই খুঁজে না পান, এখানে দেখা যাচ্ছে হচ্ছে না, বাট আমি প্রবলেম খুঁজে পাচ্ছি না, এর চেয়ে কষ্টের আর নেই। হ্যাঁ, একদম হাজুতে দিয়ে দেওয়ার মতো। বুঝতে পেরেছেন? মানে জেল হাজুতে দিলে যেরকম হয় না, ওই অবস্থায় পড়ে যেতে হয়। এটা স্বাভাবিক। তো এখন আমরা কিন্তু ছোট ছোট কিছু জিনিস, সহজ কিছু জিনিস আমরা একটু শিখলাম। এটাকে একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে বাসায় গিয়ে 1-2 বার, যাতে বাসায় এই জিনিসগুলো একেবারে রপ্ত হয়ে যায় আমাদের সবার। প্রাইমারি আপনাকে অবশ্যই একটা রাখতেই হবে, অটো ইনক্রিমেন্ট, যেটা রিলেশন এস্টাবলিশ করবে। আইডি, আপনার আইডিটা আপনি আপনার মতো করে দিতে চাচ্ছেন, ঠিক আছে, বাট টেবিলের একটা প্রাইমারি কি থাকতে হবে। এটা আইডি নামেও হতে পারে, যে কোনো নামে হতে পারে। আইডি মেন যে ইউনিক। হ্যাঁ, আপনার হয়তো আরো অনেক ইউনিক ফিল্ড আছে, বাট কোয়েরি অনেক ইউনিক ফিল্ড দিয়ে কিন্তু কোয়েরি হয় না। নিজের টেবিলের জন্য, আপডেট ডিলেটের জন্য, অথবা অন্য টেবিলের রিলেশনের সময়ও কিন্তু ওই প্রাইমারি কিটা ইম্প্যাক্ট করে। প্রাইমারি কি একটা টেবিলের জন্য ম্যান্ডেটরি, এটা নরমালাইজেশনের 1 নাম্বার রুলস। ডেটাবেস নরমালাইজেশনের 1 নাম্বার রুলস কি, টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। যে কোনো ডেটাবেস, মানে আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টে, শুধু ল্যারাভেল না, যে কোনো ফ্রেমওয়ার্ক প্রাইমারি কি। তো বাট হচ্ছে এখানে আমি যদি স্ট্রিং দিচ্ছি, তাহলে প্রাইমারি কি নিচ্ছে না, এটা স্ট্রিং তো প্রায় অটো ইনক্রিমেন্ট হবে না। স্ট্রিং কি অটো ইনক্রিমেন্ট হবে? হবে না। নাম্বার এটা আমি যদি প্রাইমারি কি করতে চাই, ওইটাই কি মানে আইডিটাই কি, এটা কি হবে? তো আপনাকে ইউনিক চেক করে ইউনিক ডেটা রেখে রেখে করতে হবে, ওটা পেইনফুল হবে অনেক।
আপনি স্ট্রিং কে যদি প্রাইমারি কি করতে চান প্রথমে ওটাকে ইউনিক করে নিতে হবে, যে ইউনিক ডাটা এখানে আসতে হবে, কারণ স্ট্রিং কখনো ইউনিক হবে কখনো সেম হবে। লার্ভেল আপডেটের সময় আইডিটাই খুঁজে দেখতে হবে অলওয়েজ ও সব টেকনিক আইডি দিয়ে করা আছে, এবং শুধু ফিল্ডের নাম, ডেটাবেস টেবিলের নাম, আইডি, ওর সাথে অন্যান্য কিছু যোগ করে না। আমি যেমন যোগ করে দিয়েছি না অ্যাডমিন আইডি, ওরা কিন্তু টেবিলে, ইউজার টেবিলে শুধু আইডি দিয়েছে, ওরা এক্সপেক্ট করে সবগুলো টেবিলে সেটা আইডি হিসেবে থাকবে, মানে সবগুলো টেবিলে প্রাইমারি কি হবে অলওয়েজ আইডি, আর ফরেন কি গুলো স্পেসিফিক। বাট আমরা ওইটাকে আমরা নিজের মতো করে করতে পারি। যখন আমরা ফরেন কি কনসেপ্টে যাব তখন দেখবেন যেন আমি যদি বলেন যে আমি যদি অ্যাডমিন টেবিলের সাথে ইউজার টেবিলের রিলেশন করতে চাই, তাহলে কিন্তু আমি ইউজার টেবিলের আইডিটা যদি অ্যাডমিন টেবিলে রাখি তখন এটা ইউজার আইডি হিসেবে রাখতে হবে, কারণ অলরেডি অ্যাডমিন টেবিলে আইডি নামে একটা ফিল্ড আছে, দুইটা আইডি নামে ফিল্ড তো রাখা যাবে না। সরাসরি আমরা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট আইডিতে লিস্টিং দিতে চাই, পিআরডি অথবা 01 বা এমন কিছু, ওইটা আলাদা, ওইটা প্রোডাক্টের আইডি বলা হয় না, ওটাকে প্রোডাক্টের স্টক কিপিং ইউনিট বলা হয়, এসকেইউ, ওটা আলাদা জিনিস। প্রোডাক্টের আইডি সেটা ডেটাবেসের জন্য, আর যেটাকে আপনি সিরিয়াল নাম্বার বলছেন ওটাকে স্টক কিপিং ইউনিট বলা হয়, ওটা আলাদা একটা ফিল্ড হিসেবে, ওটা ইউনিক ফিল্ড হিসেবে আপনি তৈরি করেন, ওর সাথে ইউনিক প্রাইমারি কির কোনো রিলেশন নেই। যেমন আপনি ইমেল অ্যাড্রেস ইউনিক করতে পারেন, আপনি আপনার ওই প্রোডাক্টের আইডি ইউনিক করতে পারেন, আদার যে কোনো ফিল্ডের নাম আপনি ইউনিক করতে পারেন, করতেই পারেন, বাট প্রাইমারি কির সাথে তার কোনো রিলেশন নেই। সিরিয়াল নাম্বার তো ইউনিক হতেই হবে আপনার, এটা আলাদা। ওকে, সো আমরা একটু কন্ট্রোলারে যাই। ওকে, আমরা একটু কন্ট্রোলারে যাই। কন্ট্রোলারে ও বোঝে নাই, আমি যা বলেছি ও বোঝে নাই, আসবে অল্প দিনই আসবে, দেখতে পারবে। দেখেন আমরা হিট করার পর এখানে আসছিলাম, তাই না? আর আমাদের একটা ভিউজ আছে রিসোর্সের মধ্যে। আপনার কোনো প্রজেক্ট আছে লারাভেলে? লারাভেল দিয়ে বানানো কোনো প্রজেক্ট আছে? কি কি প্রজেক্ট? যেমন এটা পোর্টফোলিও, একটা ই-কমার্স সাইট। দেখেন আমাদের যে ফিল্ড গুলো আছে, এই যে নামগুলো এখন আমরা ঠিক করে দিব। অ্যাডমিন ইমেল, না না এটা তো ইমেল অ্যাড্রেস দিব আমি, ইমেল আর পাসওয়ার্ড, অথবা অ্যাডমিন ইমেল, তো এটা ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন, এই দুইটা ফিল্ডের ভ্যালু আমাকে ধরতে হবে কোথায় গিয়ে? কন্ট্রোলারে গিয়ে। কন্ট্রোলার কোনটা? অ্যাডমিন কন্ট্রোলার। এটা অ্যাডমিন লগইন নামের রাউটসে যাচ্ছে, তাই না? অ্যাডমিন লগইন নামের রাউটসে যাচ্ছে। আমরা রাউটসটা খুলি, অ্যাডমিন লগইন রাউটসে গেলাম, অ্যাডমিন কন্ট্রোলার অ্যাডমিন লগইন চেক ফাংশনে চলে যাচ্ছে আমি। হিয়ার এইটা ডিসপ্লে করছে ইন অ্যাডমিন লগইন, রাইট? ওই ফিল্ডের ভ্যালুগুলো আমাকে এখন ধরতে পারতে হবে। ফরম্যাট ফিল্ডের ভ্যালু পোস্ট মেথডের মাধ্যমে আসছে না, ওটা আমাকে এখন ধরতে হবে, ধরে কোয়েরি চালাতে হবে, ডেটাবেস থেকে চেক করতে হবে যে রেকর্ডটা আছে কিনা। তো ধরার জন্য রিকোয়েস্ট ক্লাসের দরকার পড়ে। তো প্রত্যেকটা ক্লাসেই যখন জেনারেট হয়, আমরা যখন ওই লাইনের মাধ্যমে কোনো ক্লাস তৈরি করি এবং এই রিসোর্স গুলো দিয়ে দিই, তখন দেখবেন যেন এই যে একটা নেম স্পেস, একটা ক্লাস ইউজ চলে আসে ইলিমিনেটের। ইলিমিনেটের যে রিকোয়েস্ট ক্লাসটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ডাটা রিসিভ করার জন্য। সো আমি রিকোয়েস্ট ক্লাসটার একটা অবজেক্ট বানিয়ে নিচ্ছি। রিকোয়েস্ট কি সমস্যা? চলে যান, অলমোস্ট, হ্যাঁ অলমোস্ট শেষ।
and request ক্লাসের একটা অবজেক্ট তৈরি হলো ডলার রিকোয়েস্ট। মাথায় একটু পানি দেয়, চোখে মুখে মাথায় একটু পানি দিয়ে আসে, রোজার মধ্যে এটা খুব রিস্ক হতে পারে। এটা তো 2-3 মিনিটে একদম নষ্ট করে ফেলে। চিকেন গুনিয়া যেটা হয় 2-3 মিনিটে মানুষকে একদম নষ্ট করে ফেলে। দুদিন পরে আপনার বসে 2-3 মিনিটে মানে এখন আপনার লক্ষ্য হয়েছে যে বেটার অবস্থা কেমন হবে, 2-3 মিনিটে যা যা হয় আর কি। risk. Hello. Yeah, good morning. Good morning. Yeah, today is our office is off. Okay, but I'll try. As today is off, I'll try. I need to send it to next tomorrow morning or yes, it is okay. Mm-hmm. Okay. Mm. Okay, I'll try. Yeah, yeah. Basically, a problem. I had a program in the afternoon, and now the prayer time's done. So how can I manage it? This is the problem. Hmm. Okay, let's see. So এই যে রিকোয়েস্ট যে অবজেক্ট এর মাধ্যমে ওই ফিল্ডের ভ্যালুটা কি, নাম কি? ইমেল অ্যাড্রেস। আর আরেকটা ফিল্ড কি আছে? অ্যাডমিন পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন। তো এই দুইটা ডাটা আমরা পাই কিনা একটু দেখি। দেখেন, ইকো ইমেল অ্যাড্রেস অ্যাডমিন পাসওয়ার্ড। ঠিক আছে, ডলার ইমেল অ্যাড্রেস এন্ড ডলার অ্যাডমিন পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আমরা পাই কিনা। topu1826@gmail.com 123456 লগ ইন আসছে না?
খেয়াল করেছেন ইমেল অ্যাড্রেসটা এবং না 1 2 3 4 5 6 তো আসে নাই 1 2 3 4 5 6 টাইপ হচ্ছিল কি 1 2 3 4 5 6 লগইন এবার আছে ঠিক আছে তার মানে এই পর্যন্ত যখন আমরা আসলাম তখন কিন্তু কোয়েরি ল্যাঙ্গুয়েজ চালিয়ে ডেটাবেস থেকে কমন মানে অ্যানসার নিয়ে আমি ড্যাশবোর্ডেও যেতে পারি আমি আমার লগইন পেজেও ফেরত যেতে পারি ওকে সো নেক্সট ক্লাসে আমরা অথেন্টিকেশনটা দেখব ইনশাআল্লাহ তো চলে আসেন নেক্সট ক্লাসে থ্যাংক ইউ